হ্যালো স্টুডেন্টস, আমি সুষমা জেএসএস চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা লার্নিং থিওরি সম্পর্কে আলোচনা করব। যদি আমরা সি টেট বা ডাব্লিউবি টেট এই ধরনের পরীক্ষাগুলো খেয়াল করি বা এই ধরনের পরীক্ষার সিলেবাস দেখে থাকি বা বলতে পারো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তাহলে আমরা দেখব যে যতগুলো লার্নিং থিওরিজ রয়েছে তার মধ্যে কয়েকটা থিওরি ভীষণ ইম্পর্টেন্ট, যেরকম জিন পিয়াজের থিওরি, তারপরে বান্ডিউরার থিওরি, ভাইগটস্কির থিওরি, এরকম কতগুলো ইম্পর্টেন্ট থিওরি কিন্তু আমাদেরকে এই ধরনের পরীক্ষার জন্য পড়ে যেতেই হয়। তো আজ আমরা এই ইম্পর্টেন্ট থিওরি গুলোর মধ্যে থেকে একটি থিওরি, যেটা হচ্ছে ভাইগটস্কির থিওরি, সেটা নিয়ে আলোচনা করে নেব। তো চলো আর ডিলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। আমরা যেহেতু লার্নিং থিওরি নিয়ে আলোচনা করছি, তাহলে আমাদেরকে জানতে হবে এই যে লার্নিং বিষয়টি সম্পর্কে অনেক মনোবিজ্ঞানী কিন্তু অনেক রকম মতামত বা তাদের মতবাদ প্রকাশ করেছেন, যার জন্যই আমরা বলতে পারি কি যে এই লার্নিং সম্পর্কে অনেক রকম থিওরিজ রয়েছে। যেটা প্রথমেই বললাম যে অনেক থিওরি, অনেক সাইকোলজিস্ট বা অনেক মনোবিজ্ঞানী তারা তাদের মতবাদ দিয়েছেন বা থিওরি দিয়েছেন, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো তাদের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ থিওরি আমরা আজকে কি করছি, ভাইগটস্কি নিয়ে পড়ছি। তো দেখো, এই যে লার্নিং যে থিওরি রয়েছে, তো সেখানে যে বলা কি হচ্ছে, অবশ্যই লার্নিং সম্পর্কে বলা হচ্ছে। বলতে পারো একদম শিশু কাল থেকে কিন্তু আমাদের লার্নিংটা শুরু হয়ে যায়। অতএব এই যে নানা রকম মনোবিজ্ঞানী যারা ছিলেন, তারা কি করেছিলেন, বলেছিলেন যে শিশুরা কিভাবে শেখে। ছোট থেকেই দেখবে আমরা কিছু না কিছু জিনিস কিন্তু শিখতে থাকি। তো কিভাবে শিখছি, আমরা নিজে নিজে শিখে যাচ্ছি, আমাদের ব্রেন শুধুমাত্র আমাদেরকে হেল্প করছে, অর্থাৎ আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট হওয়া মানেই আমরা শিখে যাচ্ছি, নাকি এখানে আরো অন্যান্য আমাদের পরিবেশ বলো বা আমাদের ল্যাঙ্গুয়েজ বলো, এই সমস্ত কিছুর ভূমিকা রয়েছে। তাহলে এই সমস্ত কিছু কথা তিনি বলেছেন, তিনি হচ্ছেন কে, লেভ ভাইগটস্কি। তিনি কি করেছিলেন, তিনি তার যে থিওরি রয়েছে, যেখানে তিনি মোস্টলি ইম্পর্টেন্স দিয়েছিলেন সোশ্যাল ইন্টারাকশনের ওপরে। তিনি কিন্তু এখানে বলেননি যে একটা শিশু তার যখন বয়স হবে, সেই শিশুটা বয়সের সাথে সাথে নিজে নিজে শিখতে থাকবে, অর্থাৎ তার ব্রেন প্রত্যেকটা এজে, যেরকম পিয়াজে তার থিওরিতে বলেছেন যে একজন শিশু সে যখন বড় হচ্ছে, অর্থাৎ তার বয়স যখন 4 থেকে 6 বছর, তাহলে সেই বয়সে শিশুর মধ্যে কিছু কিছু ব্রেন ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক্স বা কগনিটিভ ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক্স লক্ষ্য করা যাবে। এটা স্বাভাবিক, এটা সকলের ক্ষেত্রেই হয়ে থাকে। কিন্তু ভাইগটস্কি তিনি কি বলছেন, তিনি বলছেন যে শিশুদের মধ্যে শুধুমাত্র যে ব্রেনের ডেভেলপমেন্ট বা তার এজ অনুযায়ী যে তার ব্রেনটাই তাকে শুধুমাত্র শিখতে সাহায্য করছে এমনটা না। এখানে ব্রেন তো অবশ্যই সাহায্য করছে, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কে না, তোমার চারপাশের পরিবেশ, তোমার চারপাশের সমাজ। তুমি যেই সমাজে বসবাস করছো, যেই রকম মানুষের সাথে তুমি ইন্টারাকশন করছো, সেই রকম জিনিসগুলোই কিন্তু তুমি শিখছো। কারণ দেখো, একটা উদাহরণ দিই, দেখবে আমরা তো ভারতবর্ষে বসবাস করছি, তাহলে আমাদের দেশের ছোট ছোট শিশুরা যারা রয়েছে, তারা যেটা শিখবে, ধরো 4 বছর বয়সে একটা শিশু, সে সাধারণত দেখা যাচ্ছে স্কুলে যাচ্ছে, তারপরে খেলা করছে, ঠিক আছে, এবং আমাদের ভারতবর্ষের মধ্যেই তুমি ধরে নাও, তাহলে আমাদের ভারতবর্ষে সে তার সমাজে যেরকম ভাবে তার মা বাবা, তার শিক্ষক, বা সে কোনো মোবাইল ফোন, কারণ এখন তো অনেক রকম গেজেটস চলে এসেছে, তাহলে সে যতটুকু পাচ্ছে সেইটুকু থেকেই কিন্তু সে শিখছে। আবার ধরে নাও একজন শিশু সে বিদেশে থাকে, তুমি অবভিয়াসলি এটা কিন্তু সেপারেট করতেই পারবে যে একটা শিশু যে বিদেশে থাকে আর একটা শিশু যে ভারতবর্ষে থাকে, তাদের দুজনের এজ সেম হতে পারে,
কিন্তু তারা যেহেতু ডিফারেন্ট সমাজে বসবাস করছে, তাদের সমাজে যে সমস্ত মানুষের সাথে তারা ইন্টারঅ্যাক্ট করছে, তার ফলে কিন্তু তাদের মধ্যে যে ডেভেলপমেন্ট সেটা অবশ্যই বা লার্নিং সেটা কিন্তু ডিফারেন্ট হবে। কারণ দেখবে একটা বিদেশে থাকা একটা শিশু, তাদের যেহেতু পড়াশোনার ক্ষেত্রে অর্থাৎ বিদ্যালয়ে তাদের পড়াশোনার স্টাইল আলাদা, তারা প্যারেন্টসদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে সেই জিনিসটা আলাদা। তাহলে এই সমস্ত জিনিসগুলো বা দেখবো ওরা কিন্তু অনেক বেশি এক্সপোজড হচ্ছে অনেক টেকনোলজির সাথে। তাহলে সেই জিনিসটা আমরা কিন্তু পাচ্ছি না, কারণ আমাদের দেশ ততটাও উন্নত হয়ে যায়নি। যেহেতু ভারতবর্ষে একটা শিশুর কথা বলছি, তাহলে সেই শিশুটার মধ্যে সেই জিনিসগুলোর ল্যাপস দেখা যাবে, বা তুমি বলতে পারো ল্যাপস বা অভাব লক্ষ্য করা যাবে, যে জিনিসগুলো তার সমাজে ছিল না। আবার বিদেশে যে বসবাস করছে সেই শিশুটা, তার মধ্যে সেই জিনিসগুলো স্পেশালি টেকনোলজি বা তুমি ডেভেলপমেন্টের দিকে, কারণ তাদের দেশ অনেক বেশি উন্নত, তারা অনেক বেশি টেকনোলজির সাথে এক্সপোজড হচ্ছে, তাহলে সেই সমস্ত দিক থেকে সে আবার অনেকটা এগিয়ে থাকবে। হতে পারে তারা সেম এজে, কিন্তু দেখবে যে তাদের সমাজটা আলাদা, তারা ইন্টারঅ্যাক্ট করছে বিভিন্ন ভাবে, তাদের প্যারেন্টস, তাদের টিচার্স, তাদের স্কুল, সমস্ত কিছু কিন্তু আমাদের যে দেশ রয়েছে তার থেকে আলাদা। তাহলে অবশ্যই সমাজ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমরা শুধু এটা বলতে পারি না যে আমি একটা এজে পৌঁছে গেলাম, আমি যেখানেই বসবাস করি না পৃথিবীর সকল শিশুর মধ্যে, মানে প্রত্যেকটা এজ অনুযায়ী তার বিভিন্ন বিভিন্ন ওয়েতে তার স্টেজেস ওয়াইজ তার ব্রেন ডেভেলপ করবে এবং সে নিজে নিজে লার্ন করতে পারবে। এই জিনিসটা কিন্তু প্রথম বলেছিলেন কি, লেভ ভাইগৎস্কি। তো তিনি একজন রাশিয়ান মনোবিজ্ঞানী ছিলেন। যেহেতু তিনি এখানে তার থিওরির মধ্যে সোশ্যাল ইন্টারাকশনের উপর জোর দিয়েছিলেন, তাই আমরা বলতে পারি তার থিওরিকে সোশিও কালচারাল থিওরি, অর্থাৎ তোমার সোসাইটি, তোমার কালচার, সমস্ত কিছু কিন্তু ম্যাটার করছে। তুমি তোমার শিশুকে যে সমস্ত সমাজের মানুষের সাথে বা যে সমাজের যে সমস্ত উপাদান বা পদার্থগুলো রয়েছে যার সাথে তুমি ইন্টারঅ্যাক্ট করাবে, সে কিন্তু সেটাই গ্র্যাব করবে। সে এমন কিছুই গ্র্যাব করতে পারবে না যেটা সে কোনোদিন দেখেইনি বা যার সাথে তার কোনোদিন কোনো মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশনই হয়নি। তাহলে এইভাবেই কিন্তু একটা শিশু ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে। তো ভাইগৎস্কি তিনি তার থিওরির মধ্যে যে যে মূল ধারণা বা যে মূল কনসেপ্ট গুলোর কথা বলেছিলেন সেগুলো এবার আমরা দেখে নেব। দেখো প্রথমে লেখা রয়েছে কি, সোশ্যাল ইন্টারাকশন, যেটা আমরা একটু আগেই করলাম, যে তিনি যেহেতু সোশ্যাল ইন্টারাকশন বা সমাজে যে সকল মানুষ রয়েছে বা ব্যক্তি রয়েছে তাদের সাথে একজন শিশু ছোট বয়স থেকেই মিথস্ক্রিয়া করছে, ইন্টারাকশন করছে বা মেলামেশা করছে, তার ফলে সেখান থেকেও সে কিন্তু লার্নিং পাচ্ছে, অর্থাৎ তার শিখন হচ্ছে। তার জন্য তিনি তার থিওরিকে কি বললেন, সোশিও কালচারাল থিওরি। তাহলে সেই সোশ্যাল ইন্টারাকশনটা ইম্পর্টেন্ট। খুব একটা ইজি এক্সাম্পল দেখো, এই যে আমরা ভারতবর্ষে বসবাস করি, ভারতবর্ষের মধ্যেও আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, তাই তো? তাহলে আমরা বাঙালি হিসেবে আমরা আমাদের চারপাশের সমাজে আমাদের যে কালচার রয়েছে বা আমাদের সমাজে মানুষ যেরকম ভাবে বিভিন্ন রকম সংস্কৃতিকে মেনে চলে, সেটা অবশ্যই পশ্চিমবঙ্গের বাইরের মানুষের সাথে আলাদা হয়ে যাবে, তাই না? যেরকম ধরো দুর্গাপুজো সামনেই আসছে, যে এই দুর্গাপুজো সম্পর্কে আমাদের বাঙালিদের কি বলা হয়, যে বাঙালিদের কাছে দুর্গাপুজো হচ্ছে কি শ্রেষ্ঠ উৎসব। এবং আমরা যারা বাঙালি রয়েছি সেই সম্পর্কে কিন্তু আমাদের সকলের একটা বেসিক কনসেপ্ট রয়েছে। তাহলে যখনই তোমাকে একজন বাঙালি হিসেবে জিজ্ঞাসা করা হয় যে তুমি তোমার কালচার সম্পর্কে বলো, তো তখন তুমি কি করো, তুমি দুর্গাপুজোকেও কিন্তু তার মধ্যে ইনক্লুড করো। হ্যাঁ, অবশ্যই তুমি সেখানে পোশাক, খাদ্যাভ্যাস এই সমস্ত কিছু রাখতেই পারো, কিন্তু তোমার সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে যাচ্ছে কি দুর্গাপুজো। তাহলে দেখো, এই যে শিখনটা আমরাও তো ছোট থেকেই শিখেছি। কিভাবে শিখেছি? আমরা বাংলায় বড় হয়েছি, আমরা এই কালচারেই বড় হয়েছি, আমরা ছোট থেকে দুর্গাপুজো দেখেই অভ্যস্ত। তাই আমাদের কাছে এটা ভীষণ স্বাভাবিক। এবং এইভাবে শিশুদের মধ্যে দেখো তার সোসাইটি, তার কালচার, কোন ধরনের ট্র্যাডিশন সেখানে ফলো করা হয় সেটা কিন্তু সে দেখো শিখে গেছে।
এই জিনিসটা কিন্তু তাকে আলাদা করে আর পড়াতে হয় না। হ্যাঁ, তুমি এক্সট্রা ইনফরমেশন তুমি স্কুলে পড়াচ্ছ বা সে বই থেকে পাচ্ছে, বাট আদারওয়াইজ সে কিন্তু তার সমাজ দেখে বুঝে যাচ্ছে যে এই শরৎকালে কি হয়, দুর্গাপুজো হয়ে থাকে। তাহলে এটা সে তার সমাজ থেকে, তার কালচার থেকে, তার ট্র্যাডিশন থেকে শিখে গেল। তারপরে দেখো বলছে মোর নলেজেবল আদার্স। মোর নলেজেবল আদার্স মানে কি বলা হচ্ছে, যে সেই সমস্ত ব্যক্তি যারা একজন শিশুর থেকে অবশ্যই দক্ষ হবে, জ্ঞানী হবে এবং অভিজ্ঞ হবে। সেটা হতে পারে তার প্যারেন্টস, তার টিচার্স, তার কোনো এল্ডার ব্রাদার বা সিস্টার, যে কেউই হোক না কেন, সে যখনই শিশুর থেকে অধিক জ্ঞানী, দক্ষ বা অভিজ্ঞ হচ্ছে, তখন তাকে আমরা মোর নলেজেবল আদার্স। এবং কেন বলছি বেশি জ্ঞানী হলে বা অভিজ্ঞ হলে লাভটা কি হচ্ছে, শিশু শিশু কি করছে, তার থেকে শিখতে পারছে। অর্থাৎ ধরো আমরা যখন একদম শিশু বয়সে ছিলাম, ভালো করে খেয়াল করবে যে আমরা এই যে বাড়িতে যেভাবে কথা বলি, এগুলো কিন্তু প্রথমে আমরা স্কুলে শিখিনি। আমরা প্রথমে কি করেছি, আমরা আমাদের মা বাবা এবং পরিবার থেকেই কিন্তু শিখেছি যে কিভাবে আমাদের খাবারটা খেতে হয়, কিভাবে আমাদের খাবার আগে হাতটা ধুতে হয়। হ্যাঁ, অবশ্যই স্কুল থেকে শিখেছি, কিন্তু ফার্স্ট লার্নিং কিন্তু আমরা আমাদের পরিবার থেকে পেয়েছি। তাহলে সেক্ষেত্রে আমাদের প্যারেন্টস বা আমাদের ফ্যামিলি মেম্বার্স কি হয়ে যাচ্ছে, যখন আমরা ছোট ছিলাম বা একজন শিশুর কাছে সে মোর নলেজেবল আদার্স, সেখান থেকেও আমরা লার্নিং পাচ্ছি। তো এরকম ভাবে যারাই হচ্ছে একজন শিশুকে কি করতে পারে, তার যে জ্ঞান রয়েছে, অধিক জ্ঞান, সে শিশুর মধ্যে সেটাকে ট্রান্সফার করছে, তাকে দিচ্ছে, তাহলে সেই হয়ে যাচ্ছে কি মোর নলেজেবল আদার্স। তারপরে দেখো জেডপিডি, এটা হচ্ছে কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটা আমি এখানে এইভাবে বলছি না, এটা আমি একটু পরে একটা ডায়াগ্রাম এঁকে বোঝাচ্ছি। স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং মানে এটুকু জেনে রাখো, স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে কি সাপোর্ট বা হেল্প। অর্থাৎ একজন শিশু যখন কোনো একজন অভিজ্ঞ বা কোনো দক্ষ, অর্থাৎ মোর নলেজেবল আদার্স, তার থেকে যে সহায়তাটা পাচ্ছে। ঠিক আছে, যেরকম ধরো একজন শিশু তার বাড়িতে, ধরে নাও তার কোনো একটা বড় দাদা বা দিদি আছে, তার থেকে সে ধরো প্রজেক্টে হেল্প পাচ্ছে, সে জানে না করতে বা সে পারছে না, কোনো জায়গাতে তার অসুবিধা হচ্ছে, ডাউট আসছে, সবসময় তোর প্যারেন্টস টিচার্সও হেল্প করে না, তাছাড়া দেখবে বড় দাদা বা দিদি থাকলে তারাও হেল্প করে দিচ্ছে। তুমি সাপোজ এক্সাম্পলের কথা বলছি, তো তখন সেই শিশুটিকে যখন ওই বড় দাদা বা দিদি হেল্প করছে, সে অন্য কেউ করতে পারে, তার টিচার্সও করতে পারে বা প্যারেন্টসও করতে পারে, যেই হেল্প করুক না কেন, ওই যে হেল্পটা বা ওই সাপোর্টটা, সেটাকে আমরা কি বলছি, স্ক্যাফোল্ডিং। আর একটা দেখো রয়েছে ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু কোয়েশ্চেন আসে, আইডেন্টিফাই করতে বলে যে ভাইগটস্কিন থিওরির মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি প্রাইভেট স্পিচ। প্রাইভেট স্পিচ মানে সেলফ টক। ঠিক আছে, অর্থাৎ তিনি তার এই ওভারঅল থিওরির মধ্যে ল্যাঙ্গুয়েজকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছিলেন। কারণ দেখো আমরা যখন কথা বলবো, তখনই তো আমরা তো জানি যে কমিউনিকেশনের জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ দরকার, কারণ কমিউনিকেশনের জন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি যদি ভাষাই ব্যবহার না করি, সেটা যে কোনো ভাষা হতে পারে, আমি ভার্বালি বলছি, নন ভার্বালি বলছি, সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, যাই করি না কেন, একটা তো মাধ্যম ব্যবহার করছি, যেটার ফলে আমি কি করছি, যে কোনো একটা কিছু ধারণা বা কোনো কিছু আমি পৌঁছে দিচ্ছি অন্য কারোর কাছে। তাহলে এই যে শিশুরা কি করছে, বড়দের থেকে কোনো কিছু জানছে, শিখছে, সমাজে কি ভাষা বলা হচ্ছে। কারণ শিশুরা কিন্তু প্রথমে বুঝতে পারে না, সে যখন তার মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, আমি আগের দিন দেখবো বলেছিলাম, ক্লাসে পড়িয়েও ছিলাম, যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য ফার্স্ট অফ অল কি করতে হবে, আগে তার লিসনিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট। সে যেটা শুনবে সেটাই কিন্তু সে ইমিটেট করার চেষ্টা করবে, এবং আলটিমেটলি ধীরে ধীরে তার মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে। তাহলে সে যেটা শুনছে, কি শুনছে, চারপাশের ভাষা শুনছে, সেটাকেই একটা সময়ের পর সে ইমিটেট বা নকল করার চেষ্টা করছে, এবং তারপরেই কিন্তু তার মধ্যে ভাষার দক্ষতা বা ভাষার ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট। দেখবে শিশুরা কিন্তু সেলফ টক করে থাকে, অর্থাৎ একটা বয়সের পর থেকে শিশুরা কিন্তু প্ল্যানিং করতে পারে। হয়তো সে ভাষা আদো আদো ভাবেই বলছে, কিন্তু সে যেটুকু শিখছে বা যেটুকু করতে পারবে, সে একটা এজের পর কিন্তু তারা প্ল্যানিং করতে পারে। যখন আমরা কোনো কিছু প্ল্যানিং করি, দেখবে আমরা নিজেরাই কিন্তু কথা বলি সবসময়, যে আমাদেরকে
এরকম নয় যে ধ্যান করেই বসে থাকতে হবে বা অলওয়েজ খাতায় আমরা লিখবো না, আমরা নিজেরা নিজেদের সাথে কথা বলি এবং কথা বলে কোনো কিছু প্ল্যান করি। তো শুধুমাত্র প্ল্যান করা না, যখনই দেখবে শিশুরা কোনো কিছু শেখে তারা কিন্তু নকল করার চেষ্টা করে, এবং নকল কিভাবে করছে, নিজের সাথে নিজে কথা বলছে, তার আত্মস্থ করছে সেই বিষয়টাকে। ঠিক আছে, শিশুরা যখন পড়ছে দেখবে শিশুদের একটা খুব মানে হ্যাবিট তোমরা লক্ষ্য করবে যে শিশুদের বলা হয় তারা যেন জোরে জোরে উচ্চারণ করে পড়ে। আমরা বড় হয়ে গেলে আমরা হয়তো কি করি, সাইলেন্টলি পড়ি, কারণ আমরা জানি যে আমাদের ওই মনোযোগটা ওখানেই রয়েছে। তো শিশুরা তো অনেক চঞ্চল হয়, তো কি হয়, তাদেরকে বলা হয় তাদেরকে বারবার করে জোরে জোরে পড়তে। তার ফলে কি হবে, যখন ওই শব্দগুলো তারা উচ্চারণ করে বারবার পড়ছে, সেটা তাদের মধ্যে আত্মস্থ হয়ে যাচ্ছে, বারবার পড়ছে, সেলফ টক করছে, রিভাইজ করছে, এবং সেটা তাদের মধ্যে আত্মস্থ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে ল্যাঙ্গুয়েজ কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তাহলে এইগুলো হয়ে গেল কি ওভারঅল ভাইগলস্কি থিওরির মূল ধারণা। এবার তিনি তার থিওরিতে ওভারঅল কি বলেছিলেন, ঠিক আছে, সেটা আমরা এই জেডপিডি সেটা দেখবো। সেখানে মোর নলেজেবল আদার্স তারা কিভাবে হেল্প করছে এবং স্ক্যাফোল্ডিং, এই সমস্ত বিষয়টাকে এবার আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে আলোচনা করে নেব। কি লেখা রয়েছে দেখো, প্রথমে 3টে জোন করা হয়েছে। এই 3টে জোন অর্থাৎ এই ব্ল্যাক, একটা গ্রিন, একটা রেড, দেখো 3টে জোন। এই 3টে জোনের দেখো পরপর পাশে লেখা রয়েছে। তো লেখাতে আসার আগে আমরা বলি, তো এখানে আমরা কি আলোচনা করছি, যে একটা শিশু সে কিভাবে শেখে, ঠিক আছে, সেইটার উপর ভিত্তি করে কিন্তু এই ডায়াগ্রামটা দেওয়া রয়েছে। তো ভাইগলস্কি তিনি কি বলেছেন, ধরে নাও একজন শিশু সে অঙ্ক শিখছে, ঠিক আছে। তো যখন সে অঙ্ক শিখছে, সে একদম ছোট, যেহেতু সে যোগ আর বিয়োগ করতে পারে, ঠিক আছে, 2 অঙ্কের যোগ 2 অঙ্কের বিয়োগ করতে পারে, সেটা সে শিখে গেছে অলরেডি, এবং তার বয়স হয়েছে, সেই বয়সে শব্দটুকু করতে পারার ক্যাপাবিলিটি রাখে। তাহলে সেটা হয়ে গেল কোন জোন, যে একদম নিচের জোনটা, অর্থাৎ হোয়াট দে ক্যান ডু অ্যালোন, একাই করতে পারে। তুমি ওকে হোমওয়ার্ক দাও, ও ইজিলি কিন্তু 2 অঙ্কের যোগ বিয়োগ তোমাকে করে দেখিয়ে দেবে। এরপরে দেখো একটা জোন রয়েছে গ্রিন, যেখানে দেখা রয়েছে কি, যে জেডপিডি বা যেটাকে আমরা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলছি, অর্থাৎ এই জোনটাতে ওরা নিজেরা করতে পারে না একা একা, কিন্তু যদি ও সাপোর্ট পায়, কার থেকে সাপোর্ট পাবে, মোর নলেজেবল আদার্স এর থেকে। সে টিচার হতে পারে, সে প্যারেন্ট হতে পারে, বা বড় কেউ হতে পারে। যদি সে সাপোর্ট পেয়ে যায়, তাহলে সে যেটা ধরো 3 অঙ্কের যোগ বিয়োগ পারতো না, সেইটা কিন্তু পারবে। তাহলে সে 2 অঙ্কের যোগ বিয়োগ একা করতে পারে, 3 অঙ্কেরটা পারে না, তাকে যদি কেউ শিখিয়ে দেয় তবে সে পারবে। আর একটা দেখো রেড জোন রয়েছে, যেটা কি হচ্ছে, দেখো প্রত্যেকটা শিশুর তো বয়স অনুযায়ী ডেভেলপমেন্ট হয়। তাহলে এই বয়সে সে সাপোজ ধরে নাও ভগ্নাংশ বা ধরে নাও সরল, এইগুলো করতে পারে না। তাহলে ওইটা হয়ে যাচ্ছে তার কাছে কি, যে হোয়াট দে কান্ট ডু ইট, মানে সে এই বয়সের ক্ষেত্রে সরল, ভগ্নাংশ, ওই জাতীয় যে কঠিন অঙ্ক সে এখন পারে না, তার অতটা ডেভেলপমেন্ট হয়নি। তাহলে ওই সে পৌঁছাতেই পারবে না, সে সাপোর্ট দিলেও পারবে না, কারণ তার ব্রেনের ডেভেলপমেন্ট হয়নি। তাহলে আমরা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে কি বুঝলাম, যে এটা হচ্ছে এমন একটা জোন যেটা কি করছে, শিশুদেরকে কারোর থেকে সাপোর্ট নিয়ে শিখতে সাহায্য করছে। এবার এই সাপোর্টটা কারা দিচ্ছে, মোর নলেজেবল আদার্স দিচ্ছে, এবং এই সাপোর্টটাকেই আমরা কি বলছি, স্ক্যাফোল্ডিং বলছি। তাহলে বোঝা গেল যে ভাইগলস্কি তিনি তার থিওরিতে কি বললেন, যে একজন শিশু সে যখন ছোট থেকে ধীরে ধীরে শিখছে কোনো কিছু, সে শেখার ক্ষেত্রে তার কি হচ্ছে না, সামাজিক যে মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন ইম্পর্টেন্ট রোল প্লে করছে, কারণ সে তার সমাজে যাদের সাথে ইন্টারাক্ট করছে তাদের থেকে কিন্তু সে অল্প অল্প করে শিখতে শুরু করে দিচ্ছে। সে তার প্যারেন্টস হতে পারে, টিচার্স হতে পারে, তার থেকে বড় কেউ হতে পারে, অর্থাৎ যারাই হচ্ছে মোর নলেজেবল আদার্স, তাদের থেকে সে ইন্টারাক্ট করছে, মেলামেশা করছে, সে শিখছে। এবং এই যে শিখছে তারা তো কিছু কিছু সাপোর্ট করছে, হেল্প করছে, এটাকে স্ক্যাফোল্ডিং বলা হচ্ছে।
এবং সে যেটা পারতো না একা একা সেই জোনে পৌঁছে যাচ্ছে, সে ওই সাপোর্টের সাহায্যে সে সেটাকে করে ফেলতে পারছে। তাহলে এটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে এই হয়ে গেল কি ওভারঅল থিওরি যেটা ভাইগৎস্কি দিয়েছেন, এবং তিনি এটা বলেছিলেন যে এই সমস্ত তার থিওরির ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট কি ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে কি প্রাইভেট স্পিচ। এবং ভিডিওর সাথে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা যারা সিটেট বা ডাব্লিউবিটেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি পেড ব্যাচ লঞ্চ করা হচ্ছে। অ্যাডমিশন ওপেন রয়েছে এবং আগস্টের ফার্স্ট উইক থেকে ক্লাসে স্টার্ট হয়ে যাবে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারো। আর ব্যাচ সম্পর্কে ডিটেলস জানতে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। যদি ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি কতটা হেল্পফুল হয়েছে তোমাদের কাছে, শেয়ার করবে এবং এই রকম ধরনের আরো ভিডিওস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।